আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর অর্থনীতি নিয়ে আলোচনা করব। অর্থনীতি গত সপ্তাহে আমরা অর্থনীতি বই থেকে প্রথম অধ্যায় অর্থনীতির 10টি নীতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অর্থনৈতিক সম্পদ নিয়ে আলোচনা করব। অর্থনীতি এমন একটি বিজ্ঞান যেখানে আমরা সীমিত সম্পদ ব্যবহার করে মানুষের অসীম অভাব পূরণ করে থাকি। এখানে আমি সীমিত সম্পদ এবং অসীম অভাবের কথা বলেছি। মানুষের অভাব অসীম এবং এই অভাব পূরণের যে উপকরণ বা দ্রব্য বা সেবা এগুলো হচ্ছে সীমিত। তাই অর্থনীতি মানুষের সীমিত সম্পদ নিয়ে অসীম অভাব পূরণ করে থাকে, আর এটাই হচ্ছে অর্থনীতি। তাহলে আমরা অর্থনৈতিক সম্পদ নিয়ে আলোচনা করব। অর্থনৈতিক সম্পদ সম্পদ শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা বলে থাকি কোনো ব্যক্তি যদি বেশি ধনী থাকে বা টাকা পয়সাওয়ালা থাকে, আমরা বলে থাকি যে ব্যক্তি সম্পদশালী। এখানে অর্থনীতির ভাষায় সব দ্রব্য বা উপকরণকে আমরা সম্পদ বলবো না। সম্পদ বলতে গেলে তার কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। অর্থনীতির ভাষায় সম্পদ হতে হলে সে সকল দ্রব্য বা সেবাকে আমরা সম্পদ বলে অভিহিত করব যেগুলোর জন্য আমরা অর্থ ব্যয় করে থাকি। তাহলে আমরা সম্পদ কাকে বলবো? যে সকল দ্রব্য বা সেবা পেতে আমরা অর্থ ব্যয় করে থাকি। যে সকল দ্রব্য বা সেবা পেতে আমরা অর্থ ব্যয় করি, তাকে সম্পদ বলা হয়। যে সকল দ্রব্য বা সেবা পেতে আমরা অর্থ ব্যয় করে থাকি তাকে বলা হয় সম্পদ। আমাদের চারপাশে অনেক দ্রব্য আছে যেগুলোর জন্য আমরা টাকা পয়সা ব্যয় করি, আবার যেগুলোর জন্য টাকা পয়সা ব্যয় করি না। যেমন সূর্যের আলো, বাতাস, নদী বা সমুদ্রের পানি, এগুলোর জন্য আমরা অর্থ ব্যয় করি না। অতএব এগুলোকে আমরা সম্পদ বলবো না। তবে নদী বা সমুদ্রের পানিকে আমরা তখনই সম্পদ বলবো যখন এগুলোকে প্রক্রিয়াকরণ করে মানুষের খাবার উপযোগী বা ব্যবহারের উপযোগী করে তৈরি করা হবে, বোতলজাত করা হবে, তখন আমরা এগুলোকে সম্পদ বলে থাকবো। এরপর আমাদের চারপাশে অনেক গৃহস্থালির প্রয়োজনে অনেক কর্মদ্রব্য আমাদের ক্রয় করতে হয়, যেমন টিভি, ফ্রিজ, ভূমি, এগুলোকে আমরা সম্পদ বলবো, কারণ এগুলো আমরা পেতে হলে আমাকে এর জন্য অর্থ ব্যয় করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যে সকল দ্রব্য বা সেবা পেতে আমরা অর্থ ব্যয় করে থাকি তাকে আমরা সম্পদ বলবো। আর যে সকল দ্রব্য পেতে আমরা অর্থ ব্যয় করি না, যেগুলো প্রচুর আছে আমাদের চারপাশে, সেগুলোকে আমরা সম্পদ বলবো না। যে ঘর বাড়ি, আসবাবপত্র, টিভি ইত্যাদি হচ্ছে কি দৃশ্যমান বস্তুগত সম্পদ। আবার ডাক্তারের সেবা বা শিক্ষকের সেবা এগুলো হচ্ছে অদৃশ্যমান অবস্তুগত সম্পদ। আমরা আরেকভাবে অর্থনৈতিক সম্পদের সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে যে সকল দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ,
এবং হস্তান্তর বাহ্যিক উপস্থিতি আছে এবং হস্তান্তর যোগ্যতা আছে, তাকে আমরা অর্থনীতির ভাষায় সম্পদ বলে অভিহিত করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সংজ্ঞাটি লিখে ফেলি। যে সকল দ্রব্যের উপযোগ আছে যোগান সীমাবদ্ধ, এবং বাহ্যিক উপস্থিতি আছে, এবং হস্তান্তরযোগ্য। তাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা হয়। যে সকল দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, বাহ্যিক উপস্থিতি আছে এবং হস্তান্তরযোগ্য, তাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা হয়। তাহলে আমরা এখানে কয়টি বৈশিষ্ট্য কথা বলছি? উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, বাহ্যিক উপস্থিতি আছে এবং হস্তান্তরযোগ্য। তাহলে একটা দ্রব্য বা সেবাকে তখনই আমরা সম্পদ বলবো যখন এর মধ্যে এই যে চারটি বৈশিষ্ট্য, কি উপযোগ, যোগান, বাহ্যিক উপস্থিতি এবং হস্তান্তরযোগ্যতা, এই চারটি বৈশিষ্ট্য থাকবে, তখনই আমরা তাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলবো। তাহলে সম্পদ হতে হলে তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থনৈতিক সম্পদের দুটো সংজ্ঞা শিখলাম। এই দুটো সংজ্ঞা আমাদের ভালো করে যদি জেনে রাখি, আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো। প্রথম সংজ্ঞাটি হচ্ছে কি, যে সকল দ্রব্য বা সেবা পেতে আমরা অর্থ ব্যয় করে থাকি তাকে বলা হয় সম্পদ। যে সকল দ্রব্য বা সেবা পেতে আমরা অর্থ ব্যয় করি তাকে বলা হয় সম্পদ। আর দ্বিতীয় সংজ্ঞাটি আমরা পেলাম কি, যে সকল দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ, বাহ্যিক উপস্থিতি আছে, হস্তান্তরযোগ্য এবং তাকে বলা হয় সম্পদ। তাহলে একটা দ্রব্যকে আমরা তখনই সম্পদ বলে অভিহিত করব যখন এর মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকবে? চারটি বৈশিষ্ট্য থাকবে। কি কি? উপযোগ, যোগান, বাহ্যিক উপস্থিতি এবং হস্তান্তরযোগ্যতা। এই চারটি বৈশিষ্ট্য যখন কোনো দ্রব্যের মধ্যে থাকবে তখনই সেটা সম্পদ হিসাবে পরিচিতি লাভ করবে। যদি এর চারটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য যদি কম থাকে তখন তাকে আমরা সম্পদ বলবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্পদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি জানলাম? সম্পদের দুটি সংজ্ঞা শিখলাম। এখন আমরা জানবো সম্পদের বৈশিষ্ট্য। এই সম্পদের বৈশিষ্ট্য আমরা দ্বিতীয় সংজ্ঞার মধ্যে আমাদের বৈশিষ্ট্যগুলো এসে গেছে, আমরা এগুলো এখন আলোচনা করব। প্রথমে আছে কি? উপযোগ। এবার আছে কি? উপযোগ। উপযোগ উপযোগ কি? উপযোগ হচ্ছে কোনো জিনিসের উপকারিতা। তার মানে হচ্ছে কি, কোনো দ্রব্য বা সেবা থেকে যদি আমরা যে অভাব পূরণ করি সেটাই হচ্ছে উপযোগ। তার মানে উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা।
যদি কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা না থাকে তাহলে আমরা তাকে সম্পদ বলবো না। কারণ কোনো দ্রব্যের অভাব পূরণ করার যদি ক্ষমতা না থাকে তাহলে আমরা তাকে সম্পদ বলতে পারি না। কারণ একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আমার হাতে কি আছে, একটা কলম আছে। এই কলমটি তৈরি করতে কি লাগছে, যে প্লাস্টিক র ম্যাটেরিয়ালস লাগছে, আর ভেতর কি আছে, কালি আছে। সব মিলিয়ে হচ্ছে কি কলম, এবং এটা লেখার মতো একটা উপযোগী কলম। সেজন্য কি একে আমি ব্যবহার করছি, বা এটি তোমার প্রয়োজনে তুমি ক্রয় করবে, ব্যবহার করবে। আচ্ছা, এই কলম তৈরি করার জন্য কোনো কোম্পানি যদি প্লাস্টিক ম্যাটেরিয়ালস দিয়ে এরকম একটা কলমের আকৃতি তৈরি করলো, কাঠামো তৈরি করলো, কিন্তু তার ভেতরে কোনো কালি নেই বা কালি দিল না, আর এটা তো লেখার জন্য যে এটাকে যেভাবে তৈরি করা প্রয়োজন সেটাও করলো না, তাহলে শিক্ষার্থী বন্ধুরা সেই কলমটি কি কেউ নেবে? তুমি কি সেটা নেবে? এটার উত্তর হচ্ছে না, কারণ এর কোনো উপযোগ নেই, এটি দিয়ে কোনো কাজ করা যাবে না, লেখা যাবে না, তাহলে কি এটা আমরা ক্রয় করবো না। তাহলে কোনো দ্রব্য আমরা তখনই ক্রয় করব, কোনো দ্রব্যের পিছনে তখনই আমরা অর্থ ব্যয় করব যখন সেই দ্রব্যটি থেকে আমরা কোনো উপযোগ পাব, মানে হচ্ছে এই দ্রব্য থেকে আমরা উপকারিতা পাব। যে সকল দ্রব্যের কোনো উপযোগ নাই, উপকার করার মতো কোনো ক্ষমতা নাই, সেই সকল দ্রব্যকে আমরা কি সম্পদ বলবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উপযোগ কি আমরা সেটা কি বুঝতে পেরেছি? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের কাজ করার ক্ষমতা। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের কাজ করার ক্ষমতা, বা কোনো দ্রব্য থেকে আমরা যে উপকারিতা পাই সেটাই হচ্ছে উপযোগ। আর 2 নম্বর হচ্ছে অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা অপ্রাচুর্যতা আমাদের চারপাশে অনেক দ্রব্য আছে যেগুলো কি অনেক অনেক বেশি পরিমাণে আছে, এগুলোকে আমরা সম্পদ বলতে পারি না। শুরুতে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা কি সূর্যের আলো, বাতাস, নদী বা সমুদ্রের পানি, এগুলো কি যোগান অসীম, এগুলোকে আমরা সম্পদ বলে অভিহিত করতে পারি না। কিন্তু এই নদী বা সাগরের পানিকে যদি বা সমুদ্রের পানিকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে খাবার উপযোগী করে বোতলজাত করে বাজারে বিক্রি করি তাহলে সেটাকে আমরা সম্পদ বলে অভিহিত করব। তাহলে কোনো দ্রব্য সম্পদ হতে হলে তার পরিমাণ ও যোগান হতে হবে সীমাবদ্ধ। কারণ যে সকল দ্রব্যের যোগান অসীম, চারপাশে অ্যাভেলেবল পাওয়া যায়, যেগুলোর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না, সেগুলোকে আমরা সম্পদ বলে অভিহিত করব না। যেমন জমি, গ্যাস, যন্ত্রপাতি, টিভি, ফ্রিজ, এগুলো কি যোগান হচ্ছে সীমিত, তাই আর এগুলো ক্রয় করার জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয়। সেজন্য আমরা এই জমি, ফ্রিজ, টিভি বা গ্যাস এগুলোকে আমরা সম্পদ বলে অভিহিত করব। এগুলো হচ্ছে এর যোগান হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ। আর যে সকল দ্রব্যের যোগান অসীম বা অনেক অনেক আছে চারপাশে, সেগুলোকে আমরা সম্পদ বলে অভিহিত করব না। তাহলে আমরা সম্পদের কয়টি বৈশিষ্ট্য পেলাম? 2টি বৈশিষ্ট্য পেলাম, একটি হচ্ছে উপযোগ আর হচ্ছে প্রাচুর্যতা। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, আর প্রাচুর্যতা হচ্ছে যার উপস্থিতি বা যোগান অনেক অনেক বেশি। তাহলে যে সকল দ্রব্যের পরিমাণ অনেক বেশি সেগুলো সম্পদ নয়। 3 নম্বরটা হচ্ছে হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্যতা যে সকল দ্রব্য হস্তান্তরযোগ্য সেগুলোকে আমরা অর্থনীতির ভাষায় সম্পদ বলবো। যে সকল দ্রব্য হস্তান্তরযোগ্য নয়, মালিকানা বদল করা সম্ভব নয়, সেই সকল দ্রব্যকে আমরা সম্পদ বলবো না। হস্তান্তরযোগ্যতা হচ্ছে হাত বদল বা মালিকানা বদল।
এক টুকরা জমির মালিক আজকে তুমি আছো, কালকে সেই জমিটা আরেকজনের মালিক হতে পারে। তুমি আজকে একটা টিভি কিনেছো, ফ্রিজ কিনেছো, সেটা হয়তো কয়েকদিন পরে অন্য কেউ মালিক হতে পারে। এটা কি একজনের কাছ থেকে তোমার প্রয়োজনে বিক্রি করলে আরেকজনে সেটা নিতে পারবে, এটা হস্তান্তরযোগ্য। আর যদি কোনো দ্রব্য হস্তান্তরযোগ্য না হয় তাহলে সেটাকে আমরা সম্পদ বলবো না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভাকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যাবে না। কারো কোনো যদি কম্পিউটার প্রতি কোনো অনেক মেধা থাকে, সেই মেধা ব্যবহার করে সে কোনো প্রোগ্রাম তৈরি করতে পারে বা কম্পিউটার অনেক কাজ করতে পারে, সেই ক্ষেত্রে তার সেই মেধাকে আমরা সম্পদ বলবো না, কারণ সেই মেধা হস্তান্তরযোগ্য না। কিন্তু তার মেধাকে কাজে লাগিয়ে সে যদি কোনো দ্রব্য উপকরণ তৈরি করে তখন সেটাকে আমরা সম্পদ বলে অভিহিত করব, কারণ এখানে মেধা বা প্রতিভা হস্তান্তরযোগ্য নয়, আর সেজন্য এটাকে আমরা সম্পদ বলবো না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম? কোনো দ্রব্যের সম্পদ হতে হলে তাকে কি করতে হবে? হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। হস্তান্তরযোগ্যতা যদি না থাকে, যদি মালিকানা বদল না করা যায়, তাহলে সেটাকে আমরা সম্পদ বলতে পারি না। যেমন আমরা যদি কোনো ব্যবহার্য জিনিস ক্রয় করি, সেটাকে আবার প্রয়োজনে বিক্রিও করা যায়, কারণ সেটা হস্তান্তরযোগ্যতা আছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে সেটা নেওয়া যাবে। আবার এটা বলতে পারো যে, উদাহরণস্বরূপ আমরা বলছিলাম এর আগে কি, জমির কথা, ভূমির কথা। ভূমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করে নেওয়া যায় না, কিন্তু এর তো মালিকানা বদল করা যায়। কারণ আজকে একজনের জমির মালিক, সে যদি তার প্রয়োজনে সেই জমিটা বিক্রি করে দেয়, তাহলে দেখা যাবে যে তার পরিবর্তে অন্য কেউ সেই জমির মালিকানা ভোগ করবে, সেজন্য সেটা হস্তান্তরযোগ্য। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেধা বা প্রতিভা হস্তান্তরযোগ্য না, সেজন্য কি সেটা সম্পদও নয়। তাহলে কোনো দ্রব্যের সম্পদ, দ্রব্যকে সম্পদ হতে হলে তার মধ্যে থাকতে হবে উপযোগ, অপ্রাচুর্যতা এবং হস্তান্তরযোগ্যতা। আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বাহ্যিকতা। বাহ্যিকতা, বাহ্যিকতা মানে কি? বাহ্যিকতা হচ্ছে বাইরের একটা উপস্থিতি। যে সমস্ত দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। এর আগেও কি বলছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মেধা বা প্রতিভা সেটা সম্পদ নয়, কারণ এর কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, আমরা উপলব্ধি করতে পারি না। যেমন কোনো ব্যক্তির, এর আগে আমি আরেকটা উদাহরণ বলছেন যে কম্পিউটার যদি মেধা থাকে তাহলে সেটাও সম্পদ নয়। কোনো ব্যক্তির কম্পিউটারের উপর বিশেষ ক্ষমতা, অভিজ্ঞতা বা জ্ঞান, কারো বা শারীরিক সৌন্দর্য বা চরিত্রের গুণাবলী, এগুলোকে সম্পদ বলা যাবে না। তবে পুঁজিবাদী বাজারে অর্থনীতিতে নানাভাবে এগুলোকে বিক্রয়যোগ্য সম্পদে পরিণত করা সম্ভব। যেমন বললাম আমরা যে কারো কম্পিউটার মেধা বা প্রতিভাকে কাজে লাগিয়ে সে যদি কোনো প্রোগ্রাম তৈরি করে বা সে যে একটা রোবট তৈরি করলো, অন্য একটা জিনিস তৈরি করলো, তাহলে কি সেটা কিন্তু আবার হস্তান্তরযোগ্য, সেটার বাহ্যিক আকৃতিও থাকবে এবং সেটা একজনের থেকে আরেকজনের মালিকানা হিসেবে নিতেও পারবে, তাহলে তখনই সেটা সম্পদ হিসেবে পরিচিতি লাভ করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্পদের কয়েকটি বৈশিষ্ট্য করলাম? সম্পদের 4টি বৈশিষ্ট্য করলাম। এই 4টি বৈশিষ্ট্য কি কি? উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা, বাহ্যিকতা। উপযোগ কি? উপযোগ আমরা জানলাম যে কোনো দ্রব্য বা জিনিসের উপযোগিতা, বা কোনো দ্রব্য বা সেবা থেকে আমরা যে উপকার পাই সেটা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্য বা সেবার যদি মানুষের অভাব পূরণের ক্ষমতা না থাকে তখন তা সম্পদ নয়। তাহলে মানুষের অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ। অপ্রাচুর্যতা, অপ্রাচুর্যতা হচ্ছে কি? কোনো দ্রব্য বা সেবা যেগুলো কি চারপাশে অ্যাভেলেবল না, যেগুলোর যোগান সীমিত বা সীমাবদ্ধ, সেটাই হচ্ছে অপ্রাচুর্যতা। হস্তান্তরযোগ্যতা,
হস্তান্তরযোগ্যতা হচ্ছে কি মালিকানা পরিবর্তন, একজনের কাছ থেকে আরেকজনের কাছে নেওয়া, এটাই হচ্ছে হস্তান্তরযোগ্যতা। এরপর যাচ্ছে কি বাহ্যিকতা, যে সকল দ্রব্যের বাহ্যিক আকৃতি আছে সেটাকে বলা হয় বাহ্যিকতা। কারো গুণ, কারো প্রতিভা, কারো সৌন্দর্য এগুলো বাহ্যিকতা নেই, অর্থাৎ এগুলো সম্পদ নয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে কি জেনেছি? শুরুতে আমরা জেনেছি অর্থনৈতিক সম্পদ কি, আর তারপর জানলাম সম্পদের বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? সম্পদের আমরা 4টি বৈশিষ্ট্য জানলাম। তাহলে কি সম্পদের যে সংজ্ঞা সেটা কি তোমরা ভুলে গিয়েছো? সম্পদের বৈশিষ্ট্য, সম্পদ কাকে বলে? যে সকল দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ এবং হস্তান্তরযোগ্য ও বাহ্যিক উপস্থিতি আছে, তাকে অর্থনীতির ভাষায় আমরা সম্পদ বলে অভিহিত করব। যদি কোনো দ্রব্যের মধ্যে এই 4টি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে বা একটি বৈশিষ্ট্য কম থাকে, তাহলে তাকে আমরা সম্পদ বলে অভিহিত করব না। সম্পদের আরেকটি ছোট্ট একটা সংজ্ঞা আমরা পড়ছি, সেটা কি? যে সকল দ্রব্য বা সেবা পেতে আমাদের অর্থ ব্যয় করতে হয় সেটাকেই বলা হয় সম্পদ। তাহলে আমরা সম্পদের 2টা সংজ্ঞা শিখছি, এই 2টা সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে। যে সকল দ্রব্য বা সেবা পেতে আমাদের অর্থ ব্যয় করতে হয় তাকে বলা হয় সম্পদ। আরেকটি সংজ্ঞা কি শিখলাম? যে সকল দ্রব্যের বা উপযোগ আছে এবং যোগান সীমাবদ্ধ, বাহ্যিক উপস্থিতি আছে এবং হস্তান্তরযোগ্য, তাকে আমরা সম্পদ বলে অভিহিত করব। আর সম্পদের এই সংজ্ঞা থেকে আমরা 4টি বৈশিষ্ট্য পেয়েছি, এই 4টি বৈশিষ্ট্য আমরা সুন্দর করে শিখে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর পরীক্ষায় ক এবং খ নম্বর প্রশ্নের জন্য এই 4টি বৈশিষ্ট্য যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে থাকতে পারে যে কি উপযোগ কি বা উপযোগ বলতে কি বোঝায়। প্রশ্ন থাকতে পারে যে হস্তান্তরযোগ্যতা কি বা হস্তান্তরযোগ্যতা বলতে তুমি কি বুঝো, বা বাহ্যিকতা কি অথবা অপ্রাচুর্যতা কি। তাহলে আমাদের 4টি বৈশিষ্ট্য সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবো। আবার ক নম্বর প্রশ্নের জন্য অর্থনীতির এই সম্পদের সংজ্ঞাটাও থাকতে পারে, সেজন্য সংজ্ঞা দুটো আমাকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। এবার আমরা জানবো সম্পদের শ্রেণীবিভাগ। উৎপত্তি বা উৎসের দিক থেকে সম্পদ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। উৎপত্তি এবং উৎসের দিক থেকে সম্পদ কত প্রকার? সম্পদ 3 প্রকার। উৎস এবং উৎপত্তির দিক থেকে সম্পদ কত প্রকার? 3 প্রকার। প্রথমত হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতির কাছ থেকে পাওয়া যে সকল দ্রব্য মানুষের প্রয়োজন মেটায়, অভাব মেটায়, তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যেমন কি আছে প্রাকৃতিক সম্পদ? ভূমি, এরপর আছে কি বনভূমি, খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাস, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলো আমরা কিসের মাধ্যমে পাই? প্রকৃতির কাছ থেকে পাই। প্রকৃতির কাছ থেকে আমরা যে সকল সম্পদ পাই আমরা তাকে বলতে পারি কি প্রাকৃতিক সম্পদ। এই প্রকৃতি আমাদের এই সম্পদগুলো তার উদাহরণ হিসেবে আমাদের দিয়ে থাকে। প্রাকৃতিক সম্পদ কি? প্রকৃতি থেকে পাওয়া যে সম্পদ তাকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। যেমন নদ নদী, পাহাড় পর্বত, ভূমি, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এরপর আছে 2 নম্বর হচ্ছে মানবিক সম্পদ। মানবিক সম্পদ। মানবিক সম্পদ কি? মানুষের বিভিন্ন যোগ্যতা বা দক্ষতা, এগুলো হচ্ছে মানবিক সম্পদ। আগে আমরা উদাহরণ বলছিলাম কি রবীন্দ্রনাথের মেধা বা প্রতিভা, এটাকে কি বলবো? এটাকে বলবো মানবিক সম্পদ।
যেমন কারো শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, এগুলো সবই হচ্ছে মানবিক সম্পদ। এগুলো ব্যক্তিগত সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর মানবিক সম্পদ হচ্ছে মানুষের ব্যক্তিগত প্রতিভা, যোগ্যতা, দক্ষতা, এগুলো। 3 নম্বর হচ্ছে উৎপাদিত সম্পদ। উৎপাদিত সম্পদ প্রাকৃতিক সম্পদ ও মানবিক সম্পদকে কাজে লাগিয়ে যে সম্পদ তৈরি করা হয় সেটাই হচ্ছে উৎপাদিত সম্পদ। ধরুন একটি গাছ, সেই গাছ কেটে গাছ থেকে চেয়ার, টেবিল, আসবাবপত্র তৈরি করা হলো। এই ক্ষেত্রে গাছ হচ্ছে প্রাকৃতিক সম্পদ, এবং এই যে আসবাবপত্র তৈরি করার জন্য যে মেধা বা যে প্রতিভা দিয়ে এই আসবাবপত্র তৈরি করা হলো, এটাই হচ্ছে উৎপাদিত সম্পদ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম সম্পদ 3 প্রকার। সেটা কি? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং উৎপাদিত সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ, হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর মানবিক সম্পদ হচ্ছে মানুষের ব্যক্তিগত প্রতিভা বা দক্ষতা। আর উৎপাদিত সম্পদ হচ্ছে প্রাকৃতিক সম্পদকে মানুষের মেধা এবং প্রতিভা দিয়ে যে সম্পদ তৈরি করা হয় সেটাই হচ্ছে উৎপাদিত সম্পদ। তাহলে আমরা শুরুতে কি শিখছি? আমরা সম্পদের 2টি সংজ্ঞা শিখছি। তারপর শিখছি সম্পদের বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে 4টি। কি কি? উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা। এরপর আমরা শিখলাম সম্পদ 3 প্রকার। কি? প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ এবং উৎপাদিত সম্পদ। সম্পদের আমরা যে সংজ্ঞাটি শিখছি সেটি কি? যে সকল দ্রব্যের উপযোগ আছে, যোগান সীমাবদ্ধ এবং বাহ্যিক উপস্থিতি আছে এবং হস্তান্তরযোগ্য, তাকে বলা হয় অর্থনীতির ভাষায় সম্পদ। তাহলে অর্থনীতির ভাষায় কোনো কিছুকে আমরা তখনই সম্পদ বলে অভিহিত করব যখন তার মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকবে। আমরা সহজভাবে বলতে পারি, কোনো দ্রব্যের যখন কিনা আমরা কোনো দ্রব্য বা সেবা পেতে আমরা যখন অর্থ ব্যয় করবো, তখনই তাকে আমরা সম্পদ বলে অভিহিত করব। তাহলে আমাদের জন্য পরীক্ষায় ক নম্বর প্রশ্নের জন্য থাকতে পারে সম্পদ কি বা সম্পদ কাকে বলে। খ নম্বরের জন্য থাকতে পারে কি? যে উপযোগ কি বা উপযোগ বলতে কি বোঝায়, অপ্রাচুর্যতা বলতে কি বোঝায়, বা হস্তান্তরযোগ্যতা বলতে কি বোঝায়, বা বাহ্যিকতা বলতে কি বোঝায়। এরপর খ নম্বরের জন্য থাকতে পারে প্রাকৃতিক সম্পদ কি, মানবিক সম্পদ কি, বা উৎপাদিত সম্পদ বলতে কি বোঝায় বা কি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে সম্পদ থেকে আমরা কয়েকটি বহুমুখী শ্রেণী পেয়েছি। সেটা কি? সম্পদ কত প্রকার এবং সম্পদের বৈশিষ্ট্য কয়টি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই সম্পদ নিয়ে আর যদি কারো কোনো সমস্যা থাকার মনে হওয়ার কথা না, আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।